Hi dear learners, welcome back to our YouTube channel of BD Education Pro. Today I shall discuss about the classification of parts of speech. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভিডিও এডুকেশন প্রোতে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পার্টস অফ স্পিচের প্রকারভেদ জানার পূর্বে তোমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ কি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি পূর্বে আরেকটা ভিডিও তৈরি করেছিলাম। তোমরা সেই ভিডিওটিতে গেলে পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং আমি আশা করি সেই ভিডিওটি দেখলে তোমাদের পার্টস অফ স্পিচ কাকে বলে এই সম্বন্ধে বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি খুব সংক্ষেপে পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, পার্টস মানে অংশ, স্পিচ মানে বাক্য। তাহলে পার্টস মানে অংশ এবং স্পিচ মানে কি বাক্য। এখন দেখো, তাহলে পার্টস অফ স্পিচ এর বাংলা হচ্ছে বাক্যের অংশ। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বা পদ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা বাক্য এবং এই বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে তাদের প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। I am giving you an examples. Ria wants to buy a pen. Dear students, লক্ষ্য করো, রিয়া ওয়ান্টস টু বাই আ পেন। তাহলে এখানে লক্ষ্য করো যে রিয়া একটা কলম কিনতে চায়। তাহলে দেখো এখানের মধ্যে কতগুলো শব্দ আছে এবং তারা পাশাপাশি বসেছে এবং বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। সুতরাং এটা একটি বাক্য। যেহেতু এটা একটি বাক্য, এটার মধ্যে যতগুলো পদ আছে, যতগুলো শব্দ আছে, প্রত্যেকটি একটি পার্টস অফ স্পিচ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই বাক্যটির মধ্যে রিয়া হলো একটি পার্টস অফ স্পিচ, ওয়ান্টস হলো আরেকটি পার্টস অফ স্পিচ, টু হলো একটি পার্টস অফ স্পিচ, বাই হলো একটি পার্টস অফ স্পিচ এবং আ হলো একটি পার্টস অফ স্পিচ, সর্বশেষে প্যান হলো কি একটি পার্টস অফ স্পিচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু খুব সহজ একটা জিনিস বুঝতে পারলাম যে একটা বাক্যের মধ্যে যে কয়টি শব্দ থাকে তাদের প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বা পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত পার্টস অফ স্পিচের প্রকারভেদ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, there are 8 kinds of parts of speech in English. তাহলে ইংরেজিতে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি হলো? পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8। এখন আমরা জেনে নিলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ গুলা কি, এটা কিন্তু এখন আমাদেরকে জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দিলাম কি নাউন। তাহলে
নাউন। পার্টস অফ স্পিচের প্রথম যে প্রকারভেদটা, এই প্রকারভেদটা হলো কি নাউন। তাহলে নাউন কাকে বলে? বিশেষ্য। নাউনের বাংলা হচ্ছে কি বিশেষ্য। তাহলে নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। এখন এই বিশেষ্য বলতে কি বোঝায়? যে কোনো ধরনের নাম, যে কোনো প্রকারের নাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আমার সাথে দেখতে পেলে যে পার্টস অফ স্পিচের যে প্রথম প্রকারভেদটা আছে এটা হচ্ছে কি নাউন, এবং নাউনের বাংলা হচ্ছে কি বিশেষ্য। এবং বিশেষ্য মানে হলো কি যে কোনো প্রকারের নাম, অর্থাৎ যে কোনো নাম হলে কি হবে? সেটা হবে কি একটা নাম। সেটা হতে পারে একটা লোকের নাম, সেটা হতে পারে একটা স্থানের নাম, সেটা হতে পারে কি কোনো জায়গার নাম, সেটা হতে পারে কোনো বইয়ের নাম, সেটা হতে পারে কোনো গুণের নাম ইত্যাদি। অর্থাৎ কোনো নাম হলে কি তাকে নাম বলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে কয়েকটি উদাহরণ দিই, যেমন রহিম, ওকে, এটা একটা লোকের নাম, তাহলে একটা নাম। তারপর আমি বললাম ঢাকা, ঢাকা হলো কি একটা স্থানের নাম, সুতরাং এটা একটা নাম। তারপর আমি যদি বলি প্যান, কলম, কলম কি একটা বস্তুর নাম, তাহলে এটা একটা কি নাম। তারপর আমি যদি বলি কি এনিম্যাল, এনিম্যাল মানে কি পশু, অর্থাৎ সকল পশুদেরকে সাধারণভাবে কি বুঝাতে যে নামটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি এনিম্যাল। তাহলে তোমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলে যে নাউন কাকে বলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিব পার্টস অফ স্পিচ এর দ্বিতীয় যে প্রকারভেদটা আছে এটা হলো কি প্রোনাউন। তাহলে পার্টস অফ স্পিচের দ্বিতীয় প্রকারটা হচ্ছে কি প্রোনাউন। এখন প্রোনাউনের বাংলা হচ্ছে কি সর্বনাম। এখন সর্বনাম, এখন আমি যদি তোমাদেরকে প্রোনাউনের সংক্ষিপ্ত বিবরণ দিই তাহলে হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম যে প্রোনাউন বা সর্বনাম হচ্ছে কি নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ একটা নামের পরিবর্তে ব্যবহৃত হবে তাকে কি বলে? প্রোনাউন। এখন দেখো, আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পলস বা উদাহরণ দিই, যেমন আমি এখানে লিখলাম কি রহিম, আগের বাক্যটিতে আমি কি লিখেছিলাম রহিম। আচ্ছা, রহিমের পরিবর্তে আমরা কি একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হলো কি হি। আমরা পারি হি ব্যবহার করি। তাহলে রহিমের পরিবর্তে যেহেতু কি হি শব্দটি ব্যবহার করা যায়, তাহলে হি হচ্ছে কি রহিমের প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর যদি দেখো এখানে আছে কি ঢাকা, হলো একটি স্থানের নাম, সুতরাং এটা একটা নাম। কিন্তু আমরা চাইলে কি বলতে পারি, এই যে ঢাকা, এই ঢাকার পরিবর্তে কি ইট ব্যবহার করতে পারি। তাহলে ঢাকা স্থানটির পরিবর্তে যেহেতু আমরা ইট ব্যবহার করতে পারি, সুতরাং ইট হচ্ছে কি একটা প্রোনাউন। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি প্যান মানে কি কলম, এই কলমের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, সুতরাং ইট হচ্ছে প্রোনাউন। এনিম্যাল, আমি লিখলাম এনিম্যালের পরিবর্তে আমরা লিখতে পারি কি এনিম্যালস, অনেকগুলা পশু, পশু। এই সকল পশুকে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি দে, সুতরাং দে হচ্ছে কি একটা প্রোনাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলে যে প্রোনাউন কাকে বলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখাবো যে ইংরেজি পার্টস অফ স্পিচের তৃতীয় যে প্রকারভেদটি আছে সেটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পার্টস অফ স্পিচের যে তৃতীয় প্রকারভেদ সেটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের বাংলা কি? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে কি বিশেষণ। এখন বিশেষণ বলতে কি বোঝায়? বিশেষণ বলতে বোঝায় দোষ, গুণ, সংখ্যা
অবস্থা পরিমাণ ইত্যাদি। এবং এই দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি হবে কি কার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এগুলো হচ্ছে কি নাউন না প্রোনাউন এর দোষ গুণ সংখ্যা অবস্থা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণ কাকে বলে? যে ওয়ার্ডগুলো একটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বুঝাতে ব্যবহার করা হবে তাদেরকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হবে। তাহলে অবশ্যই কিন্তু নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বুঝাবে, অথবা কি প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বুঝাবো, তাহলে সেই সমস্ত শব্দগুলোকে আমরা কি অ্যাডজেক্টিভ বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল। দেখো এখানে রিতা ইজ আ গুড গার্ল। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো রিতা হলো একটা নাম, যেহেতু এটা একটা নাম, এরপর ইজ হচ্ছে কি ভার্ব, আ হচ্ছে কি আর্টিকেল। এখানে দেখো গুড মানে ভালো, এখানে গার্ল হচ্ছে কি নাম। তাহলে দেখো এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে গার্ল মানে কি বালিকা, তাহলে গার্ল হলো কি একটা নাউন, এই নামটার উপরে একটা শব্দ বসেছে কি গুড। তাহলে এই গুড শব্দটি বসে গার্ল বা বালিকাকে কি গুণকে বুঝিয়েছি, সুতরাং এখানে গুড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমি যদি তোমাদেরকে বলি মাই শার্ট is red. Okay, my shirt is red. তাহলে দেখো তো my shirt আমার শার্ট নাউন। ওকে, শার্ট হলো কি নাউন, is মানে কি হয়, আর রেড মানে কি লাল। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আমার শার্টটা কিরকম, তাহলে প্রশ্নের উত্তরটা আসবে যে আমার শার্টটা হলো কি লাল। তাহলে দেখো এই যে রেড শব্দটি, রেড শব্দটি এই শার্টের কালার বা তার রঙের অবস্থানকে কি বুঝিয়েছে। সুতরাং এই শার্ট হচ্ছে কি শার্ট এর বিশেষণ হচ্ছে রেড। তাহলে আমরা শিখতে পারলাম যে যে সমস্ত শব্দ দিয়ে নাউন বা প্রোনাউনে দোষ গুণ সংখ্যা অবস্থান পরিমাণ ইত্যাদি বুঝাবে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিব যে ভার্ব। ওকে, ভার্ব এখানে লক্ষ্য করো ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়া বলতে বোঝায় কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। তাহলে দেখো পার্টস অফ স্পিচের যে 4 নম্বর যে ভোকাবুলারি, এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আর ক্রিয়া বলতে বোঝায় যে সমস্ত শব্দ দিয়ে কর্তার কোনো কাজ করাকে বোঝাবে, কর্তার নিজের কোনো কিছু হওয়াকে বোঝাবে, অথবা কর্তার অধীনে কোনো কিছু থাকাকে বোঝাবে, সেই সমস্ত শব্দকে ভার্ব বা ক্রিয়া বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ভার্বের সংজ্ঞাটা জেনে নিলাম। এখন দেখো আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পলস বা উদাহরণ দিই। দেখো Mani was going to school. তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মানি ওয়াজ গোয়িং টু স্কুল, মানে স্কুলে যাচ্ছে। এখানে লক্ষ্য করো মানি হলো কি একটা নাম, সুতরাং এটা একটা নাম। ওয়াজ হলো কি একটা অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, এটা আর এই যে এখানে দেখো গোয়িং মানে কি
গোয়িং শব্দটা এসেছে গো শব্দ থেকে, এবং গো শব্দের অর্থ হচ্ছে কি যাওয়া। তাহলে এই যে দেখো গোয়িং, গোয়িং এই শব্দটি দিয়ে কি কর্তার নিজের কোনো কাজ করাকে বোঝাচ্ছে, অর্থাৎ কর্তা যে যাচ্ছে সেই কাজটাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে গোয়িং হচ্ছে কি এখানে একটা ভার্ব বা ক্রিয়া। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, দে হ্যাভ আ হিউজ গার্ডেন। ওকে, দে হ্যাভ আ হিউজ গার্ডেন। এবং প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, দে মানে তাদের, হ্যাভ মানে কি আছে, আ মানে কি একটি, হিউজ গার্ডেন মানে বিশাল বাগান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, এই যে হ্যাভ, এই হ্যাভ শব্দ দিয়ে কর্তার কোনো কিছু করাকে বোঝায় নাই, কিন্তু এই যে হ্যাভ শব্দটা, এই হ্যাভ শব্দটা দিয়ে কি কর্তার অধীনে একটা বিশাল বাগান বা গার্ডেন থাকার কথাকে বুঝেছে। সুতরাং এখানে হ্যাভ হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কর্তার অধীনে কোনো কিছু থাকা বোঝাতো কি ভার্ব বা ক্রিয়া। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি আরেকটা বাক্য দিই, মাই ওয়াইফ ইজ আ ডক্টর। ওকে, এখানে লক্ষ্য করো, মাই ওয়াইফ ইজ আ ডক্টর, আমার স্ত্রী একজন ডাক্তার। এই শব্দটার মধ্যে দেখো, মাই ওয়াইফ মানে আমার স্ত্রী, ইজ মানে কি হয়, আ ডক্টর মানে কি একজন ডাক্তার। এখানে দেখো ইজ শব্দটি দিয়ে কর্তার কোনো কাজ করাকে বোঝায় নাই বা কর্তার অধীনে কোনো কিছু থাকাকে বোঝায় নাই, কিন্তু এখানে কর্তার নিজে হওয়াকে বুঝাইছে, অর্থাৎ কর্তার নিজের কোনো কিছু হওয়াকে বুঝাইছে। সুতরাং ইজ হচ্ছে কি একটা ভার্ব। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা এও জেনে নিলাম যে কর্তার নিজের কোনো কিছু হওয়া বোঝাতে কি ভার্ব বা ক্রিয়া ব্যবহৃত হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভার্বের এ পর্যন্ত অ্যানালাইসিসের পর জানতে পারলাম যে সকল শব্দ দিয়ে কর্তার বা সাবজেক্টের কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কিছু করা বোঝায় বা তার অধীনে কোনো কিছু থাকা বোঝায়, তাদেরকে কি ভার্ব বা ক্রিয়া বলে। এখন আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিই, আরো কিছু এক্সাম্পলস দিই ভার্বে, যেমন ধরো এখানে দিলাম কি, আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পলস দিচ্ছি। যেমন আমি তোমাদের বললাম যে রিড, রিড মানে কি পড়া, এটা দিয়ে কাজ বোঝায়, সুতরাং এটা একটা ভার্ব। আবার দিলাম কি রাইট, রাইট মানে কি লেখা, অর্থাৎ এটা দিয়ে কি একটা কাজ করা বোঝাচ্ছে, এটা একটা ভার্ব। আবার বললাম কি প্লে, প্লে দিয়ে কি, প্লে মানে হচ্ছে খেলা করা, সুতরাং এটা একটা ভার্ব। আবার যদি এখানে আমি লিখি হ্যাভ, হ্যাভ মানে কি ছিল, অর্থাৎ কর্তার অধীনে কোনো কিছু ছিল এরকম বুঝিয়েছি, সুতরাং এটা কি একটা ভার্ব। আবার যদি বলি কি হ্যাভ, হ্যাভ মানে কি আছে, মানে কর্তার অধীনে কোনো কিছু আছে বা সাবজেক্টের অধীনে কোনো কিছু আছে, সুতরাং হ্যাভও কি একটি ভার্ব। এরপর কিন্তু আমি যদি বলি অ্যাম, অ্যাম মানে কি বই, অর্থাৎ কর্তার নিজের হওয়াকে বুঝিয়েছে, সুতরাং এটা একটি সাবজেক্ট। আর মানে কি হও, এটা দিয়ে বোঝানো হয়েছে কি কর্তার কোনো কিছু হওয়া, সুতরাং এটাও কি একটা ভার্ব বা ক্রিয়া। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ভার্ব বা ক্রিয়াটা বুঝতে পেরেছো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে পার্টস অফ স্পিচ এর পঞ্চম যে প্রোগ্রামের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, ক্লাস 5। তাহলে দেখো 5 নম্বরের পার্টস অফ স্পিচের আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব এর বাংলা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণ, হ্যাঁ ক্রিয়া বিশেষণ। এখন অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো কি কতগুলো শব্দ, তাহলে অ্যাডভার্ব, ভার্ব is a word that tells something about a verb, adjective or any other adverb.
তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই সংজ্ঞাটা থেকে বুঝতে পারি যে অ্যাডভার্বটা an adverb is a word একটা অ্যাডভার্ব বা একটা ক্রিয়া বিশেষণ হলো একটা শব্দ that tells যা বলে সামথিং কোনো কিছু এবং a verb এটা ক্রিয়া সম্পর্কে কোনো কিছু বলে অ্যাডজেক্টিভ সম্পর্কে বা বিশেষণ সম্পর্কে কিছু বলে or any other adverb অথবা অন্য যে কোনো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ সম্পর্কে কোনো কিছু বলে তাহলে দেখো এখানে কিন্তু তিনটা জিনিস স্পষ্ট একটা হচ্ছে কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু বলে অথবা অ্যাডভার্ব ভার্বের সম্বন্ধে কিছু বলে অথবা অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে কোনো কিছু বলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি যদি তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিই দেখো নাম্বার 1 হি ওয়াক্স slowly এখানে দেখো হি ওয়াক্স slowly হি হলো কি প্রোনাউন ওয়াক্স হলো কি হাঁটা ওয়াক্স হলো কি হাঁটা এটা হলো কি ভার্ব এখন এই slowly হচ্ছে কি অ্যাডভার্ব বা কি বলছে এখন কেন এটা একবার হলো সেই জিনিসটাই তো আমাদেরকে জানতে হবে যে দেখো ওয়াক্স মানে কি হাঁটে হাঁটা চলা করে এখন আমি যদি ওয়াক্স ভার্বকে প্রশ্ন করি কিভাবে হাঁটে তাহলে আলটিমেট যে প্রশ্নটা উত্তরটা আসবে এটা হচ্ছে কি আস্তে আস্তে হাঁটে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পারলাম যে এই স্লোলি শব্দটা ওয়াক্স শব্দটি বা ভার্বটিকে বিশেষায়িত করেছে বা এটা সম্বন্ধে কিছু বলেছে সুতরাং স্লোলি হলো কি একটি অ্যাডভার্ব এখন আমি তোমাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দিই ই বাই another example দেখো Rita is a very good girl তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো রিতা ইজ আ ভেরি গুড গার্ল রিতা হলো কি খুব ভালো একটা মেয়ে এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো গুড হলো কি একটা শব্দ যার অর্থ হচ্ছে কি ভালো এখন এটা কোন ধরনের শব্দ আমরা শিখেছি যেটা দিয়ে কি গুণ বুঝাবে নাউন বা প্রোনাউন সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ তাহলে গুড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ এখন প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে এই যে গুড শব্দটা তার আগে বসেছে কি ব্যাড সরি গুড শব্দটা এই গুড শব্দটার আগে বসেছে কি ব্যাড তাহলে আমি যদি বলি যে কেমন ভালো তাহলে প্রশ্নের উত্তরটা আসবে কি অনেক ভালো তাহলে এই ভ্যারি শব্দটিতে কি গুড শব্দটি বা গুড নামক যে অ্যাডজেক্টিভটা এখানে আছে তাকে বিশেষায়িত করেছে সুতরাং ভ্যারি হচ্ছে কি একটা অ্যাডভার্ব তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখলাম যে একটা অ্যাডভার্ব কিভাবে একটা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে কোনো কিছু বলতে যাবো এখন আমি তোমাদেরকে দেখাবো যে একটা অ্যাডভার্ব কিভাবে অন্য আরেকটা অ্যাডভার্বকে বিশেষায়িত করে অর্থাৎ অ্যাডভার্ব কিভাবে আরেকটা অ্যাডভার্বকে প্রভাবিত করতে বা তার সম্পর্কে কিছু বলতে ব্যবহৃত হয় এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি যদি দেখি নিলয় ওয়াক্স ভেরি স্লোলি তাহলে এখানে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে নিলয় ওয়াক্স ভেরি স্লোলি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি ওয়াক্স মানে কি হাঁটা অর্থাৎ এটা দিয়ে কাজ বুঝিয়েছে সুতরাং এটা কি একটা ভার্ব বা ক্রিয়া তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে কিভাবে হাঁটি তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে আসবে কি স্লোলি অর্থাৎ খুব আস্তে আস্তে হাঁটে তাহলে নিলয় খুব আস্তে আস্তে হাঁটে যেহেতু এই স্লোলি শব্দটি দিয়ে এই ওয়াক্স ভার্বটিকে বিশেষায়িত করা হয়েছে সুতরাং স্লোলি হলো কি একটা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ এখন প্রিয় শিক্ষার্থীরা এই বাক্যের মধ্যে যদি আমরা বলি যে কত স্লোলি হাঁটে কতটা আস্তে আস্তে হাঁটে তাহলে এটা কিন্তু প্রশ্ন আসবে কি ভ্যারি স্লোলি তাহলে দেখো এই যে স্লোলি অ্যাডভার্ব এই অ্যাডভার্বটাকে আরো বেশি স্লো মোশন বোঝানোর জন্য এই ভ্যারি শব্দটি ব্যবহৃত হয়েছে সুতরাং ভ্যারি হচ্ছে কি একটা অ্যাডভার্ব যেহেতু এই ভ্যারি দিয়ে স্লোলি
অ্যাডভার্বটাকে বিশেষায়িত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর যে প্রোগ্রামটা আছে প্রিপজিশন, এই প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রিপজিশন এবং প্রিপজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিপজিশনের বাংলা পদান্বয়ী অব্যয় এটা জেনে নিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রিপজিশন শব্দটাকে ভাগ করে দুটো অংশ পাওয়া যায়। একটা হচ্ছে প্রি অর্থ কি পূর্বে, আর দ্বিতীয়টা হচ্ছে পজিশন, পজিশনের অর্থ হচ্ছে কি অবস্থান। তাহলে প্রিপজিশনের বাংলা হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে আমরা জেনে নিলাম প্রিপজিশনের বাংলা হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে প্রিপজিশন কাকে বলে? যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। তাহলে আমরা কিন্তু জেনে নিলাম। এখন আমি তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে প্রিপজিশন কাকে বলে। ওয়ার্ডস that sit before noun or pronoun and establish their relation with other parts of the sentence are called preposition. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার করে দিচ্ছি। Words that sit before noun or pronoun and establish their relation with other parts of the sentence are called preposition. তাহলে আমরা সহজেই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করবে তাদেরকে প্রিপজিশন বলে। এখন তোমাদেরকে আমি কিছু এক্সাম্পলস দিচ্ছি প্রিপজিশন। যেমন মনে করো ইন হলো একটা প্রিপজিশন, টু হলো একটা প্রিপজিশন, ইনটু হলো একটা প্রিপজিশন, অ্যাট হলো প্রিপজিশন, আপ হলো প্রিপজিশন, আপন হলো প্রিপজিশন, ওভার হলো প্রিপজিশন, অ্যাবাভ হলো প্রিপজিশন, ফর হলো প্রিপজিশন, ফরম হলো প্রিপজিশন। তাহলে এই যে আমি তোমাদের মাত্র কয়েকটা প্রিপজিশনের সংজ্ঞা বা উদাহরণ দিলাম, এরকম কিন্তু অনেক বেশি প্রিপজিশন ইংরেজিতে আছে এবং তোমরা তোমাদের ইএফটি বা ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে এরকম প্রিপজিশন অনেক খুঁজে পাবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে প্রিপজিশন আসলে কিভাবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন। যেমন আমি যদি লিখি the color of my shirt is blue. তাহলে শিক্ষার্থীরা এই বাক্যটা লক্ষ্য করো। এই বাক্যটা যদি তোমরা সুন্দরভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে একটা প্রিপজিশন কিভাবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং কিভাবে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে। এখানে দেখো মাই শার্ট, আমার শার্ট, এটা হলো দেখো মাই শার্ট, এটা হলো কি একটা নাউন এবং মাই হলো কি একটা প্রোনাউন। তাহলে দেখুন এখানে মাই হলো একটা প্রোনাউন বা সত্তা, এর পূর্বে বসেছে কি অফ, এবং
এই অপটি দিয়ে মাই শার্টের সাথে দা কালারের একটা সম্পর্ক স্থাপন করেছে। এখন আমরা যদি এবার বলি দা কালার রং, মাই শার্ট আমার শার্ট, তাহলে রং আমার শার্ট, তাহলে কিন্তু বাক্যটা তার পরিপূর্ণ অর্থ বা আমি প্রকাশ করতে পারবো। এখন আমরা এখানে যদি অফ ব্যবহার করি, অফ দা কালার অফ মাই শার্ট, তাহলে অফের অর্থ হচ্ছে কি রং বা এ, তাহলে অর্থটা হয়ে গেল দা কালার রং অফ মাই শার্ট আমার শার্টে ইজ ব্লু নীল। তাহলে আমরা দেখতে পারলাম যে এই যে অফ শব্দটা, এই অফ শব্দটা মাই নামক প্রোনাউনের বা সর্বনামের পূর্বে বসে মায়ের সাথে বাক্যের অন্যান্য অংশে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং অফ হচ্ছে কি একটা প্রিপোজিশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কনজাংশনটা। কনজাংশন নাম্বার 7, কনজাংশন। কনজাংশন, কনজাংশন। ওকে, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কনজাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কনজাংশন, কনজাংশনের বাংলা হচ্ছে কি সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় অর্থাৎ যে সমস্ত শব্দগুলো কোনো সংযোগ সাধনের জন্য ব্যবহার করা হয় তাদেরকে সংযোজক অব্যয়। এখন দেখুন, যেমন এটা কনজাংশন হলো যে সমস্ত শব্দ কতগুলো শব্দের মধ্যে বা কতগুলো বাক্যাংশের মধ্যে বা কতগুলো সেন্টেন্স বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বা সংযোগ সাধন করতে ব্যবহৃত হয় তাদেরকে কনজাংশন বলে। এখানে দেখো, আমি তোমাদেরকে ইংরেজিতে কনজাংশনের উদাহরণটা দিয়ে দিচ্ছি। ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু কানেক্ট two or more words or more words, two or more words, phrases, sentences are called conjunction. তাহলে এই শিক্ষার্থীরা, words that are used to connect two or more words, phrases, sentences are called conjunction. তাহলে যে সমস্ত শব্দ দুইটা বা তার বেশি শব্দকে সংযুক্ত করতে, দুইটা বা তার বেশি ফ্রেজ বা বাক্যাংশকে সংযুক্ত করতে, দুইটা বা তার বেশি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কনজাংশন বলা হয়। এখন দেখো, তোমাদেরকে আমি কিছু কনজাংশনের উদাহরণ দিচ্ছি। যেমন অ্যাড একটা কনজাংশন, বাট একটা কনজাংশন, ইয়েট একটা কনজাংশন, অর একটা কনজাংশন, আনটিল একটা কনজাংশন, আনলেস একটা কনজাংশন, হ্যাঁ, তারপর হোয়াইল একটা কনজাংশন, এরপরে হোয়ার একটা কনজাংশন, এভাবে অনেক 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 কি কনজাংশন আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি কনজাংশনের আর এক্সাম্পলস তোমাদেরকে দিচ্ছি না, আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটা কনজাংশন দুই বা তার বেশি শব্দকে যুক্ত করে, দুই বা তার বেশি ফ্রেজকে যুক্ত করে, অথবা দুই বা তার বেশি সেন্টেন্সকে যুক্ত করে। এটা আমি তোমাকে লিখি। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে ওয়ার্ডসকে সংযুক্ত করে, ওয়ার্ডস দুই বা তার বেশি ওয়ার্ডসকে সংযুক্ত করে। এখানে লক্ষ্য করো, যেমন আমি লিখলাম আই বট অরেঞ্জ and banana. তাহলে দেখো, I got orange and banana. দেখো, অরেঞ্জ এখানে একটা শব্দ, banana একটা শব্দ। তাহলে অরেঞ্জের মানে হচ্ছে কমলা লেবু এবং banana মানে হচ্ছে কি কলা। তাহলে এখানে কিন্তু অরেঞ্জ একটা শব্দ এবং কমলা লেবু একটা শব্দ। তাহলে দুইটা ফলের নাম দিয়েছে এবং এই দুইটা ফলের নাম কি
বা এই দুইটা শব্দকে যোগ করার জন্য অ্যান্ড ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা কনজাংশন দুইটা শব্দকে যুক্ত করতে ব্যবহৃত হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমি তোমাদেরকে দেখাই যে ফ্রেজকে যুক্ত করতে, ফ্রেজকে যুক্ত করতে কি কনজাংশন ব্যবহৃত হয়। তাহলে এখানে লক্ষ্য করো যে ইফ ইউ ওয়ান্ট I will help you তাহলে দেখো এখানে দেখো লক্ষ্য করো if you want তুমি যদি চাও I will help তাহলে এই যে দেখো if you want I will help এই দুইটা ফ্রেজ বা বাক্যাংশ দিয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে এবং এটা হচ্ছে কি if you want I will help। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে এই যে ইফ শব্দটি, এই ইফ শব্দটি ব্যবহৃত হয়েছে কি এখানে এই দুইটা ফ্রেজকে যুক্ত করা। যখন পর্যন্ত এই দুইটা ফ্রেজ বা বাক্যাংশকে যুক্ত করা হয় নাই ততক্ষণ পর্যন্ত এই সেন্টেন্স বা বাক্যটি একটি কি সুন্দর অর্থ প্রকাশ করতে পারে না। যেহেতু ইফ শব্দটি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার জন্য এই দুইটা বাক্যকে কি করা হলো সংযুক্ত করা হলো, তাহলে এই দুইটা বাক্য সংযুক্ত করতে ব্যবহৃত এই শব্দটি হচ্ছে কি একটা কনজাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখন যে কিভাবে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে একটি কনজাংশন ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন রহিম ওয়াজ a doctor. His wife is a nurse. তাহলে দেখো রহিম ইজ আ ডক্টর, রহিম একজন ডাক্তার, হিজ ওয়াইফ ইজ আ নার্স, তার স্ত্রী একজন কি নার্স বা শিক্ষিকা। তাহলে এখানে লক্ষ্য করবো এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন, তারা কিন্তু নিজেরা কি নিজেদের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম। তাহলে দেখো এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যকে যোগ করার জন্য আমরা কিন্তু এখানে কি একটা বাট শব্দ ব্যবহার করতে পারি। তাহলে দেখো তো এখন যদি আমি পুরো বাক্যটা অর্থ বলি তাহলে হলো এরকম রহিম ওয়াজ আ ডক্টর বাট হিজ ওয়াইফ ইজ আ নার্স। অর্থাৎ রহিম একজন ডাক্তার কিন্তু তার স্ত্রী একজন সেবিকা ছিলেন। তাহলে দেখো এই যে দুইটা বাক্যকে যুক্ত করতে কিন্তু বাট কনজাংশনটি ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত দেখে নিলে যে কনজাংশন কাকে বলে, কনজাংশন কিভাবে ব্যবহৃত হয়, হ্যাঁ, এবং কিভাবে বিভিন্ন বাক্যাংশ এবং কি শব্দকে যুক্ত করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের সাথে আলোচনা করবো ইন্টারজেকশন বা পার্টসিপিসিসের সম্পূর্ণ প্রকারভেদ। সর্বশেষ প্রকারভেদ এটা হচ্ছে ইন্টারজেকশন। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব পার্টসিপিসিসের সর্বশেষ প্রকারভেদ অর্থাৎ ইন্টারজেকশন নিয়ে আলোচনা। ইন্টারজেকশন তাহলে ইন্টারজেকশন মানে কি? আবেগ সূচক অবয়ব, আবেগ সূচক অবয়ব। তাহলে দেখো আবেগ সূচক অবয়ব। এখন দেখো ইন্টারজেকশন মানে হচ্ছে কি আবেগ সূচক অবয়ব। তাহলে দেখো words that express sudden happiness, sorrow, laughter, hatred, approval, etc. are called interjection. তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ইন্টারজেকশনের যে সংজ্ঞাটি দিলাম এটা হচ্ছে এরকম: words that express sudden happiness, sorrow, laughter, hatred, approval, etc.
আর কয়টি ইন্টারজেকশন? তাহলে যে সমস্ত শব্দ আকস্মিক, আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা, অনুমোদন, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হবে তাদেরকে ইন্টারজেকশন বা আবেগসূচক বলা হয়। এখন শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিছু ইন্টারজেকশনের এক্সাম্পলস লিখে দিচ্ছি। যেমন দেখো কিছু ইন্টারজেকশন হলো কি এক্সাম্পলস, এলাস, এলাস একটা ইন্টারজেকশন, ওকে। তারপর ধরো কি হোরে, হোরে একটা ইন্টারজেকশন। তারপর হলো কি ফাই, ফাই, ফাই ফাই হলো কি একটা ইন্টারজেকশন। এরপর হলো কি ব্রাভো, ব্রাভো হলো একটা ইন্টারজেকশন। হ্যাঁ, এরকম কিন্তু অনেক অনেক ইন্টারজেকশন আমাদের কিন্তু আছে। এখন এই শিক্ষার্থী এখন আমি দেখে দিব যে ইন্টারজেকশন কিভাবে বাকি করতে হবে। যেমন আমি এখানে লিখলাম এলাস, I am under, তাহলে দেখো কি শিক্ষার্থীরা, এলাস I am under, হাই আমি ব্যর্থ হয়েছি। তাহলে I am under এটার অর্থ হচ্ছে কি আমি অসফল। যখন এই এলাস শব্দটি ব্যবহৃত হলো তখন কিন্তু আকস্মিকভাবে হ্যাঁ একটা কি দুঃখ বা কষ্ট বুঝিয়েছে এবং এই দুঃখ বা কষ্টের মাত্রাটা যে অতিরিক্ত তাকে বোঝানো হচ্ছে। সুতরাং এলাস হচ্ছে কি একটা ইন্টারজেকশন। তাহলে যদি আরেকটা এক্সাম্পল তোমাদের দিই, এটা যদি লিখি হোরে, উই হ্যাভ ওন দা ম্যাচ, ওকে। তাহলে এখানে দেখো হোরে জয় ধ্বনি, হোরে জয় ধ্বনি, উই হ্যাভ ওন দা ম্যাচ আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে এখানে লক্ষ্য করো উই হ্যাভ ওন দা ম্যাচ আমরা খেলায় কি জয়যুক্ত হয়েছি। এখন এর পূর্বে হোরে শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এই হোরে শব্দটি ব্যবহার করে আমরা যে খেলায় জয়লাভ করেছি এই জিনিসটাকে আকস্মিকভাবে বোঝানো হয়েছে এবং এই জয়ের মাত্রাটাকে অনেক অনেক বেশি ভাবে বোঝানো হয়েছে, বেশি করে বোঝানো হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা ইন্টারজেকশন দিয়ে মনের আনন্দকে প্রকাশ করে। তার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে তোমরা ইন্টারজেকশন সম্বন্ধে যে পর্যন্ত দেখলে তাতে ইন্টারজেকশন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ক্লাসে জানতে পারলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার এবং এগুলাকে যদি আমরা সংক্ষেপে লিখি, পার্টস অফ স্পিচ 8 প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার, প্রকার, হ্যাঁ। এবং এগুলা হচ্ছে 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা জেনে নিলাম পার্টস অফ স্পিচ এর আমরা প্রকারভেদ, পার্টস অফ স্পিচ কয় প্রকার আমরা জানতে পারলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা যদি আমার আজকের পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ সম্পর্কে যে ক্লাসটি আমি নিলাম তোমাদের সামনে, তোমরা যদি এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে বা পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে কোনো সংশয় বা কোনো দুর্বলতা থাকার কথা নয়। আর সবচেয়ে সর্বশেষ কথা হচ্ছে, তোমরা যদি কোনো সমস্যায় পতিত হও, বিশেষ করে পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি তোমরা না বুঝতে পারো, তাহলে তোমরা যদি আমার ইউটিউবের এই চ্যানেলটা এর মধ্যে পার্টস অফ স্পিচের আজকে যে ক্লাসটা দেওয়া আছে এটা যদি বারবার মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং পড়ালেখায় উন্নতি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।